মানে ধরছেন কিভাবে মাছটা? হাতে হাতে মাছ ধরবেন কি করে? আরে বাবা, তো অনেক ধরেছেন তো। হাত দিয়ে? হাত দিয়ে। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয়েছে কাঁকড়া ভেতরে চাষ করে কি করে? কারণ কাঁকড়া যদি ছাড়া থাকে ওরা তো উঠে যাবে। ওরা কিন্তু উঠতে পারে না, কারণ তার হচ্ছে এই যে মেইন যে দাঁড়া দুটো, এই দাঁড়া দুটো কিন্তু এইভাবে বেঁধেই চাষ করা হয়। এতে কিন্তু ওদের খেতে অসুবিধা হয় না, তাই ওরা মুখ দিয়ে খেয়ে নেয় আর এই পা দিয়ে চলে, তাই তো? সবে গিয়ে একটা কাঁকড়া ধরেছে, ধরতে গিয়ে তখন ওই বাঘটা লাফিয়ে এসে এইরকম ঘাড়ে ধরেছে আর কি। আচ্ছা, ঘাড়ে ধরে এখানে দুটো দাঁত, ওর বাঘের চারটেই দাঁত। হ্যাঁ হ্যাঁ, বাঘের চারটেই দাঁত, ওর দুটো দাঁত এখানে লেগেছে আর দুটো দাঁত এইখানেই লেগেছে। এই যে কামড় মেরে ঘাটটাকে মোটকে দিয়েছে। আচ্ছা, বাঘ খায়নি ওকে? না। তাই বাঘ চলে গেল কেন ওকে না খেয়ে? ও তো ধরেছে খাওয়ার জন্য। তারপরে পাশে একজন ছিল, পাশে লোকজন ছিল, একজন ছিল, সে ওই মানে বাড়ি হোক আর ছাটা বাড়ি বলে আর যেই বলো না, সে নিয়ে ওই বাঘকে যখন মারতে গিয়ে ছেড়ে দিয়ে। তো এবার দেখো যে দুই ভাই মিলে আমরা যাচ্ছি সেই বাড়ি যাকে বাঘে ধরছিল। যাকে ভাই যাকে বাঘে ধরছে ওনার নাম কি? তাপস মণ্ডল। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রয়েছি পুরো পশ্চিমবঙ্গের একটা শেষ গ্রাম বলতে পারবো, সুন্দরবনেরও শেষ গ্রাম, সেটা হচ্ছে মইপিঠ। এর ওই পাশেই পুরো নদী। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরো একটা দারুণ ক্যানেলের সামনে। এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ সব হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের গাছ। আর ক্যানেলটা দেখো অতি সুন্দর। এই জলটা কিন্তু নদীর থেকে এসছে। আর এই জায়গায় দেখো একটা গেট মতন করা, ওই সাইড থেকে যখন নদীর বা ক্যানেলের জলের চাপ বাড়ে তখন এই সাইড দিয়ে ছাড়া হয়, তাই তো? আর এই সাইড দিয়ে যে জলটা দেখো এখন আস্তে আস্তে বেরোচ্ছে। আর এই যে দূরে যে মোটা মোটা শিকড় দেখতে পাচ্ছ উপরে উঠে উঠে রয়েছে, এগুলো কিন্তু ম্যানগ্রোভের যে শ্বাসমূল শিকড়, সেইগুলো কিন্তু শ্বাসমূল মানে রিসেপ্টরি রুটস। খুব দারুণ একটা দৃশ্য, মানে একদম দেখার মতন একটা জায়গা। আর দিক থেকে দেখো জলটা পড়ছে, এখন জলের চাপটা কম, ওই জন্য জল এই যে আস্তে আস্তে পড়ছে। ওই সাইডে গিয়ে আবার দেখাবো জলের চাপটা কীরকম। চাষের জমির জল, তাই তো? ও আচ্ছা আচ্ছা, চাষের জমির জল বাইরে যাচ্ছে। চাষের যে জমিগুলোতে যে জল যদি বেশি বেঁধে যায় তখন সেই জলটা যাবে কোথায়? তখন এই সে যাওয়ার রাস্তা। এই দেখো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। এই দিকে যখনই চলে যাবে এই যে জলটা, এটা কিন্তু নোনা জল হয়ে গেল। আর এই যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু মিষ্টি জল, তাই তো? এটা হচ্ছে পুরো চাষ হয়, চাষের জল। তো চলো এই সোজা এবার সামনের দিকে যাব। সামনে হচ্ছে গ্রামটা রয়েছে, গ্রামটা একটু ঘুরে দেখবো। কাকা আপনার নাম কি? রবীন্দ্র হালদার। রবীন্দ্র হালদার। এই পাড়ায় বাড়ি আপনার? আচ্ছা, এখানে কি কি কাজে এসছেন? এমনি এসছি, কাজ করছিলাম। এমনি একটু দেখতে এসছেন? আচ্ছা চলো, তো কাকাকে এখানে পেয়ে গেলাম অল্প একটু কথা বলার জন্য। এবার সামনের দিকে যাব আর তোমাদের এই এরিয়াটা দেখাতে দেখাতে নিয়ে যাব। এই দেখো এইটা হচ্ছে একটা বসার জায়গা বানানো হচ্ছিল, এখনো সেটা কমপ্লিট হয়নি। এই যে গ্রাম পঞ্চায়েত থেকে না, মানে এটা জাস্ট এখানে বসে সামনে সৌন্দর্য দেখবে। কুলতলি ব্লক, হ্যাঁ, মানে এখানে বসে জাস্ট সামনে সৌন্দর্য দেখার জন্যই কিন্তু ওটা বানানো হচ্ছিল, কিন্তু কমপ্লিট হয়নি। যাই হোক, আর এই দিকতে দেখো মনে হয় এই খাড়িতে প্রচুর পরিমাণে মাছ আছে। মাছের জন্য অনেকগুলো দেখো জাল টানানো হয়েছে, জালের ব্যারিকেড করা হয়েছে প্রচুর জায়গায়, নিশ্চয়ই প্রচুর মাছ আছে। আর দেখো সুন্দরবনের এই পাশটা কিন্তু বাঁধানো, এই যে এই সাইড দিয়ে বাঁধানো, এই সাইড দিয়ে টোটাল এই সাইড দিয়ে বাঁধানো, মোটামুটি যাতে না ভাঙে আর বাড়িটা যাতে সুরক্ষিত থাকে। আর আমার ডান পাশে যতগুলো গাছ দেখছো এই সব গাছ কিন্তু বেশিরভাগ বানি গাছ, আর তার মধ্যে আছে কেওড়া গাছ। আর কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুন্দরবনের অনেক জায়গায় মাটি সুরক্ষা করার জন্য, মানে মাটি যাতে না ভাঙে, পাড়ি যাতে না ভাঙে, কারণ পাড়ি ভেঙে অনেক জায়গায় ভেতরে বিপদাপন্ন অবস্থা হচ্ছে, ভেতরে জল ঢুকে যাচ্ছে, হাওয়া বা বড় কোনো বন্যা বা ঝড় হলে সেই পাড়ি ভেঙে যাচ্ছে। তো পাড়ি মজবুত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে সুন্দরবনের গাছটা সেটা হচ্ছে বানি গাছ। এইদিকে যে ফরেস্ট দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ ফরেস্ট, এর মধ্যে 80% গাছই হচ্ছে বানি গাছ। তো বানি গাছ অনেকে বলে বানি গাছ রেখে মানে সুন্দরবনে কী হবে? তো বানি গাছের মাহাত্ম্যটা হলো বানি গাছে এত পরিমাণে শেকড় বেরোয় আর ওর যে শ্বাসমূল সেটা এত পরিমাণে বেশি হয় যে পুরো মাটিটাকে আঁকড়ে ধরে রাখে, মাটিটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারে। সেই জন্য কিন্তু বানি গাছের একটা দারুণ মাহাত্ম্য আছে। তো সুন্দরবনের গাছগুলোর কিন্তু মেইন মাহাত্ম্যটাই হচ্ছে মাটিটাকে সুন্দরভাবে ধরে রাখা, যাতে পাড়ি না ভাঙে, মাটির যাতে ক্ষয় রোধ হয়। তো সেটাই কিন্তু এরকম এইদিকে দেখো সেই গাছেরই ফরেস্ট আমরা দেখতে পাচ্ছি। আর আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি সুন্দরবনে যেখানে হচ্ছে সরকারের পক্ষ থেকে বানি গাছ পুরো লাগানো হচ্ছে পাড় দিয়ে, মানে সেটা ভবিষ্যতে সেই জায়গায় ফরেস্ট মতনই হয়ে যাবে যাতে পাড়িটা সুরক্ষিত থাকে। তো এইভাবে সামনের দিকে যাচ্ছি, এই যে, আর রাস্তাটা দেখো মাটির রাস্তা। তো এই রাস্তাটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে বর্ষাকালে এখানে কি অবস্থা হবে।
বর্ষাকালে এই রাস্তা দিয়ে মানে হাঁটাই যাবে না। আর এটাই কিন্তু গ্রামের রাস্তা, এটাই কিন্তু এইদিকে যারা থাকে তাদেরই মেইন রাস্তা। তো এইভাবে কিন্তু থাকছে সুন্দরবনের মানুষ। তারা কিন্তু এখনও অনেক পিছিয়ে, মানে আমরাও গ্রামের মানুষ প্রচুর আছে, কিন্তু সুন্দরবনের যে মানুষ আছে তাদের যে গ্রাম, সেই গ্রামের মানুষ কিন্তু অনেকটা পিছিয়ে বেশি। কিন্তু প্রচুর জায়গায় দেখছি রাস্তা তৈরি হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনও হয়নি। সেই কিছু জায়গার মতন এই জায়গাটা রাস্তাটা হয়নি, তার আমার একটা বড় কারণ মনে হচ্ছে এই জায়গায় জনসংখ্যা কম। মানে আমি সামনের দিকে যেদিকে যাচ্ছি সেদিকে জনসংখ্যা কমই। তো চলো সামনের দিকে গিয়ে নতুন নতুন তথ্য জানতে পারবো, নতুন গল্প শুনতে পারবো, আর সেটা তোমাদেরকে জানাবো। আচ্ছা, এখান থেকে দেখো আমি প্রচুর ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি, মানে এক সাইজের গাছ। এই গাছগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে, মানে 100% শিওর এই গাছগুলো নতুন লাগানো হয়েছে সরকারের পক্ষ থেকে, নইলে সব গাছ এক সাইজের হবে কী করে। আর যে গাছগুলো লাগানো হয়েছে এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে শ্বাসমূলযুক্ত শেকড় বেরোয়, সব হচ্ছে এক সাইজের, সব বানি গাছ। এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে লাগানো হয়েছে। আর এই যে ছোট যে গাছগুলো এগুলো তো বানি গাছ, আর বড় যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কেওড়া গাছ। কেওড়া গাছ কিন্তু বড় গুড়ির গাছ হয়, মানে মোটা গাছ হয়। তো ওই মোটা বড় যে লম্বা গাছগুলো সব কেওড়া গাছ, আর ছোটো গাছগুলো কিন্তু সব বানি গাছ। বানি গাছের দারুণ মাহাত্ম্য, পুরো ওই মাটিটাকে সুন্দরভাবে আঁকড়ে রাখবে, ভাঙতেই দেবে না। তো এইভাবে সব দেখতে দেখতে এবং যা আমি দেখছি সেটা তোমাদেরকে জানাতে আমি সামনের দিকে যাচ্ছি। চলো দেখো, এই যে বাঁধের এই সাইডেই পুরো লবণাক্ত জল, আর এই সাইডে যে পুকুর দেখতে পাচ্ছ এই জল কিন্তু সব মিষ্টি জল। তো পুরো পরিবেশটা দেখো, প্রকৃতি দেখো, একদম দেখার মতন প্রকৃতি। এইদিকে দেখো নৌকা বাঁধা রয়েছে এই যে, আর এই রাস্তাটা দেখো ভিতরে চলে গেছে। চলো এই দিকটা একটু ঘুরেই আসি, দেখতে তো বেশ সুন্দর লাগছে। এই দেখো এদিকে এরকম প্রচুর ফিশারি আছে, জলকর বা জল ঘের যাই বলা হয়, ঘের বলা হয়। এই যে এইগুলো, এটা কিন্তু ফিশারি না, এই দিকটা ফিশারি। এই যে চলো, এরিয়াটা তো দারুণ লাগছে, দেখেই এলাম। এই দাদা এখানে কি করছে? কাকু ভালো আছেন? কি হচ্ছে এখানে? ও মাছ ধরছেন? জল বেশি না তাই না? ওই সাইড দিয়ে হালকা মাছ পাওয়া গেছে। মানে ধরছেন কিভাবে মাছটা? হাতে হাতে মাছ ধরবেন কি করে? আরে বাবা, তো অনেক ধরেছেন তো। হাত দিয়ে? ওইগুলো কি মাছ কাকু? ওইগুলো ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে। আচ্ছা, হাত দিয়ে কি করে? আচ্ছা ধরেন তো, মানে ওরা কি মাটির ভেতরে লুকিয়ে থাকে? না, এই ধারে চরে, সে হাত দিয়ে ধরে ফেলছেন? আরে বাবা, এইগুলো কিন্তু এটা স্কিল। আমি মাছ ধরতে পারি বলে আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারবো না, নিশ্চয়ই আমি পারবো না। এটা কিন্তু একটা আলাদা স্কিল লাগে। তা এই পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। এই যে গাছগুলো দেখাচ্ছি, এই যে কিন্তু ইউক্যালিপটাস গাছ। সুন্দরবনে আমি একটা গাছ দেখেছি, এই ম্যানগ্রোভ ফরেস্টের সাথে সাথে আর একটা গাছ আছে, সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ, আর হচ্ছে নিম গাছ। প্রচুর পরিমাণে দেখা যায় এইদিকে। কাকা, এই যে এই ম্যানগ্রোভ যে গাছ আছে না, এই গাছগুলো তো মানে হাত দেওয়াই পুরো নিষিদ্ধ, কাটা বা হাত দেওয়া। এগুলো তো গাছগুলো তো একদম নিষিদ্ধ না? কেন্দ্র সরকার থেকে, তাই না? এইগুলো নিষিদ্ধ কেন জানেন? এইগুলো নিষিদ্ধ, এইগুলো আপনাদের ভালোর জন্যে। মানে এইগুলো একটা গাছ কাটলে কিছু হবে না এরকম না, একটা গাছ কাটলে কী বা হবে। আসল সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, বারণ তো। কেন বারণ জানেন? ওই গাছটা ওই যে শেকড়ে ওই মাটিটাকে ভালো রাখে। এবার ওই গাছ যদি কাটা হয়ে যায়, ওই মাটি একসময় ধুয়ে যাবে, জল ভেতরে ঢুকে যাবে, আপনাদেরই একসময় ক্ষতি হবে। আপনাদের ভালোর জন্যই কিন্তু সুন্দরবনের গাছ কাটা নিষিদ্ধ। সরকারের কিন্তু আলাদা বেনিফিট না, আপনাদেরই বেনিফিট, আপনার যাতে ভালো হয়। এই জন্য সরকারের কারণ ওর তো কোনো গুড়ি হয় না, কোনো লাভ হয় না, তাহলে সরকার কেন কাটতে বারণ করে? কাটতে বারণ করে যাতে মাটিটা না ভাঙে, যাতে বন্যা ফন্যা হয়ে যাতে এই মানে বাঁধ না ভাঙে, এই জন্যে। আর পাওয়া গেছে নাকি? পাওয়া যাবে। এটা কে? ও কাকিমা, ভালো আছেন? তো দেখো, আমি এই মইপিট ঘুরতে ঘুরতে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখছি এবং তথ্য জানছি। আমাদের বাড়ি বনগাঁতে, অনেক দূরে। এটা আপনাদের বাড়ি না? চলো দেখে একটু ঘুরেই আসি এরিয়াটা। এই যে না না, ধরছি না ওরে ভয়, ধরছি না শোনা। আসো আসো দেখি। এই পুকুরে কি মাছ আছে নাকি? বাহ, এখানে প্রত্যেকটা পুকুরে এরকম সুন্দর দেখো, চারিপাশটা কত সুন্দর করা, তার মধ্যে মাছ তো থাকবেই।
আর এই যে হচ্ছে ওই কাকাদের ঘর, কাকাদের বাড়ি। এই যে বেশ সুন্দর, এই যে কিন্তু পুকুর, এই যে হচ্ছে ঘাট। আর এইগুলো কি সব এই যে মানে আলকাতরা দিয়ে শুকোতে দেওয়া হয়েছে? মোবিল দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আমাদের হচ্ছে আপনাদের এ আছে, নৌকা আছে না? ও বেন্টি জালে দুটো জালে দুটো জাল নিয়ে হচ্ছে ছেলেরা মাছ ধরতে গেছে ডিঙিয়ে। ও মাছ ধরতে গেছে, ডিঙিয়ে গেছে ওই সব হচ্ছে ভোলা জালে হচ্ছে ও। লঙ্গর দিয়ে। ওই অনেক গভীরে যায় নাকি মাছ ধরতে? অনেক দূরে যায়? 4 ঘন্টা দূরে চলে। 3-4 ঘন্টা দূরে যায়, অনেক মাছ পায় তো তাহলে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই বাড়িতে কিন্তু পুরো মাছেরই ব্যবসা আপনাদের? আড়তে বিক্রি হয় এখানটায় থাকা। আড়ত কোথায় জানো? আড়ত শনিবারের বাজার রাইদি। রায়দিঘি। ও আচ্ছা আচ্ছা। কি মাছ বেশি পায় এখানে? তো সব রকম যা মনমাট তার মুখে যা পড়বে সব মাছ। সবই না? মানুষ পড়লেও মানুষ পড়লেও ঢুকে যাবে এর ভিতরে। অ্যাকচুয়ালি মাছ ধরা হয় কি মাছ সেটা তো ইয়ে না, মানে সব মাছই একসাথে হ্যাঁ, ধরা হয়, তার সব মধ্যে রকম। ভোলা ভেটকি সব হ্যাঁ রকম হ্যাঁ পাওয়া যা যায়। তার সামনে যাবে তার মানে কানে ঢুকে যাবে। আচ্ছা, এই যে তুলসী পাতাটা, এইটা এই যে রাম তুলসী বলে না? হ্যাঁ হ্যাঁ সেরকম। এই তুলসী দিয়ে তো পুজো হয় না। না এইটা হচ্ছে ছেলেপুলে সর্দি জ্বর এটা ওটা হলে ও আচ্ছা আচ্ছা, মানে আয়ুর্বেদিক কাজে ব্যবহার হয় না? ওইটা তুমি ঘষে দেখো কত সুন্দর সেন্ট তুলসী পাতা। আচ্ছা দেখি তো, এই তুলসী দেখো তোমরা, এই তুলসী কিন্তু সব জায়গায় দেখা যায় না। এটা হচ্ছে রাম তুলসী বলে। সেমনি সে ঘষে। হ্যাঁ, এর গন্ধটা না উগ্র বেশি, হ্যাঁ ওই যা ভালো তো মানে এটা হচ্ছে খাওয়ার জন্য বেশি ভালো, সর্দি টর্দি হলে বেশি ভালো হয়। আচ্ছা বাহ। তো এর ওই বীজ যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে কিন্তু লাগিয়ে দিলে হবে, তাই না? মানে এই দেখো, ওর ভিতরে তো কিছু 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 দানা রয়েছে, তো এখান থেকে 2-1টা দানা আমি নিয়েই যাই বাড়ির জন্য। সেটা আমাকে টাটা দিচ্ছে, আবার টাটা দাও শোনা, টাটা। মানে আমি বললেও দেবে না, আমি বললেই ভয় পাচ্ছে। টাটা। চলো, তো এই যে বাড়িতে দেখলাম, এই বাড়ির কিন্তু সব কিছু কাজ করা হয় এই পুকুরের জল দিয়ে। ওনারা যে কাপড় ধোবে, কাপড় ধোবে এই পুকুরের জলে, কিন্তু খাওয়ার জলটা অনেক দূর থেকে আনা হয়, ওই দূর থেকে আনা হয়, মানে অন্য পাড়া থেকে। তো এরকম এনাদের লাইফস্টাইল এখানে। তো এই যে সেই কাকু দেখি এখনো মাছ পেয়েছে নাকি। কাকু আর মাছ পাওয়া গেছে নাকি? আর মাছ পেয়েছেন? ও, তো চলো এবার সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে আরও কিছু দেখবো আর জানবো, তোমাদেরকে জানাবো। আচ্ছা, এই নৌকাগুলো দেখে তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে নৌকাগুলো রয়েছে এখন এই ডাঙায়, তাহলে এইগুলো নদীর মধ্যে নিয়ে যাবে কী করে? এগুলো কিন্তু নদীর মধ্যে ঠেলে নিয়ে যায় না, এখন ভাটা রয়েছে, ভাটার জন্য এখানে জল নেই। তোমরা পাশে গেলে দেখতে পারবে এই জায়গাটা কিন্তু টোটাল ভিজে রয়েছে। তো যখন জোয়ার হয় তখন এর মধ্যে জল ঢুকে যায়, আর জল যখন ঢুকে যায় জলটা কত দূর আসে দেখো, এই যে ভিজে ভিজে রয়েছে এই যে ইটগুলো, এত উপর পর্যন্ত কিন্তু জল আসে, এই যে এই অবধি জল আসে। তো যখন এই অবধি জল আসে মানে অনেকটা ডিপ জল হয়ে যায়, তখন এই জলে নৌকা অনায়াসে চালিয়ে ভেতরে মানে নদীতে নিয়ে যাওয়া হয়। এইভাবেই কিন্তু নৌকাগুলো চালানো হয় ভেতরে যাওয়ানোর জন্য, ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তো এই জায়গার মানুষ মানে যারা এই নদীর পাশে থাকে, ওই যে আমি একটা বাড়িতে গেলাম, তারা কিন্তু নদীতে মাছ ধরারই কাজ করে। নদীর থেকে মানে ওনাদের নৌকা আছে দুটো না তিনটে, অনেক ভেতরে গেছে তারা মাছ ধরতে। তো আশেপাশ দিয়ে যারা আছে তারা বেশিরভাগ মানুষ নদীর উপরে নির্ভর, কারণ নদী থেকে ইনকামটা অনেক ভালো ইনকাম, বেশি ইনকাম হয় মাছের। এদিকে আমার মনে হচ্ছে মাছের কোনো ব্যবস্থা আছে, কারণ মাছের গন্ধ বেরোচ্ছে। নৌকায় যাচ্ছেন নাকি আপনারা? ও আচ্ছা, দেখো এই ভেতর দিয়ে নৌকাতে যাচ্ছেন, মাছ ধরতে যেতে হবে অনেক ভেতরে না? দেখো সবাই কিন্তু মাছ ধরার জন্য যাচ্ছে। তো এই সাইডে যারা মানুষরা থাকে এই সাইডে, তারা কিন্তু বেশিরভাগ মাছ ধরারই কাজ করে। তো দারুণ লাগছে এই গ্রামের পরিবেশ, সুন্দরবনের গ্রামের পরিবেশ খুব সুন্দর। দাদা ভালো আছেন? কি ছাগল চড়াতে আসছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে জল দিচ্ছেন আপনি এটা কি ফিশারি নাকি এই যে? ও, এর ভেতরে কি মানে ছোট পোনা মাছ দেওয়া হয়, এটাকে বড় করা হয় নাকি? কাঁকড়া দেওয়া হয়। কাঁকড়া? ও আচ্ছা, এর ভেতরে সব কাঁকড়া। কাঁকড়া মানে কি সুন্দরবনের মোটা কাঁকড়া? ও আচ্ছা, পাশে গেলে কি কাঁকড়া দেখা যায়? ওই লোক যাচ্ছে ওদের মাথা এটা। ও আচ্ছা আচ্ছা, কাঁকড়া দেখা যায়? বড় কাঁকড়া ছাড়া আছে দেখা যায়। ও চলো তো দেখি।
কাঁকড়া যদি দেখা যায়, দেখি কাঁকড়া চাষ হচ্ছে, সেটা একদম পাশের থেকে না দেখলে সেই ভালো ফিলটা নেওয়া যাবে না। তো দেখো আমি এই রাস্তা দিয়ে নামছি। ভাই কাঁকড়া দেখা যাবে? হ্যাঁ, তো কাঁকড়া দেখতেই একটু এসছি, এখানে কাঁকড়া চাষ হয়। দেখি কেমন বড় বড় কাঁকড়া এখানে। আচ্ছা, এটা সেচ করা হবে তাই না? এই জলটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, ওই সাইডের ওই যে মানে ফিশারির জলটাকে এই যে খালের মধ্যে বাইরে বের করে দেওয়া হচ্ছে। এবার আমার এখান দিয়ে যেতে হবে। দেখো বাবা, ভালো রিস্ক তো এখানে। ওইখান দিয়ে যেতে হবে। কাঁকড়া কোনটার মধ্যে? দুটোর মধ্যেই কাঁকড়া? ও আচ্ছা, এই যে চাষ হচ্ছে, কিন্তু কাঁকড়া চাষ হচ্ছে এই যে দুই সাইডে। এবার আমার মনে হয় যে কাঁকড়া ধরবে, ওই জন্য হয়তো জল কমিয়ে ওই সাইডে ফেলছে। তো ভাইরা আসুক, ওদের কাছ থেকে শুনবো যে কী জন্য জলটা ওই সাইডে ফেলা হচ্ছে। ভাই তোমরা কি কাঁকড়া ধরবে? আচ্ছা, এই জন্য জলটাকে সেচ করে দেওয়া হচ্ছে না? ওটার মধ্যে কাঁকড়া আছে। আর এই মাছগুলো কিসের জন্য? এই যে কাঁকড়ার খাবার। আচ্ছা, এটা কাঁকড়ার খাবার, দেখো নুন দেওয়া ভোলা মাছ তাই না? ও, আর এই যে ভাই কাঁকড়া ছাড়লো এর মধ্যে। এই কাঁকড়াগুলোর কেজি ভাই বাজারে কিরকম দাম? হ্যাঁ, 1800-1900। আচ্ছা, এই যে দেখো। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয়েছে কাঁকড়া ভেতরে চাষ করে কি করে? কারণ কাঁকড়া যদি ছাড়া থাকে ওরা তো উঠে যাবে। ওরা কিন্তু উঠতে পারে না, কারণ তার হচ্ছে এই যে মেইন যে দাঁড়া দুটো, এই দাঁড়া দুটো কিন্তু এইভাবে বেঁধেই চাষ করা হয়। এতে কিন্তু ওদের খেতে অসুবিধা হয় না, তাই ওরা মুখ দিয়ে খেয়ে নেয় আর এই পা দিয়ে চলে, তাই তো? এতে কিন্তু ওদের কোনো ক্ষতি হয় না, মরে না। আর এই যে আর খোলা থাকলে তো বেরিয়ে যাবে। এরকম যদি মেইন দুটো দাঁড়া খোলা থাকে, ওরা কিন্তু হেঁটে বেরিয়ে যাবে। ধরতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওই যে একটা ধারে এসছে ভাই, দেখো এই দেখাচ্ছে, দেখো সব করে ধরে নিয়ে আসো। ওই যে এই দেখো বাবা, কত বড় সাইজের দেখো কাঁকড়াটা। এই দেখো, এই কিন্তু পাশে ছিল বাবা, আমাকে ধরছে দেখো কীভাবে, মানে কামড়াবে। তো সুন্দরবনের কাঁকড়া কী করে চাষ হয় সেটা কিন্তু একটু দেখলাম, কাঁকড়াও দেখলাম। এইভাবে বেঁধেই জলের মধ্যে চাষ করা। আমি ছেড়ে দেবো, দেখো ছাড়ছি এটাকে। এই এখন সেচ করা হবে, সম্পূর্ণ জল তোলা হবে, তারপরে কাঁকড়া ধরা হবে। ধরে ওরা এই যে প্যাকিং করে নিয়ে যাবে বিক্রি করতে। তো চলো, মোটামুটি কাঁকড়ার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু ওদের ধরতে অনেক সময় লাগবে। এই সেচ হবে, মানে ওরা মোটর নিয়ে এসছে, তারপর তার নিয়ে এসছে, ওটা সেচ করবে, জল কমাবে, তারপর ধরবে, সময় লাগবে। চলো আমরা সামনের দিকে যাই, এই রাস্তা দিয়ে আবার যাই। দেখো এখান থেকে যাওয়াটাও রিস্ক কিন্তু। এই যে এইভাবে দেখো এখানে যাতায়াত ব্যবস্থা হয়, মানে প্রো লেভেলের ব্রিজ। সাঁকো ব্রিজ তো না, সাঁকো বলে এটাকে। চলো এবার সামনের দিকে যাই দেখি। তো একটু একটু সামনে হাঁটছি আর নতুন নতুন গল্প দেখছি, নতুন নতুন জিনিস জানছি, সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি দূর দিগন্তে নিরালায় একটা দুটো বাড়ি, অনেক দূরে দূরে একটা দুটো বাড়ি দেখছি। সেরকম কোনো ঘন জনবসতি নেই কিন্তু। আর আমার মনে হয় এই জনসংখ্যা কম বলেই এই রাস্তাটার উপরে সরকারের সেরকম কোনো ধ্যান নেই, কারণ এখানে ভোট কম, অল্প কজন মানুষ। এই দূরেই দেখছি দুই একটা বাড়ি, দুই একটা লোকজন, সেরকম কেউই নেই, পুরো ফাঁকা ফাঁকা। তোমরা ভাবো এরকম ফাঁকার মধ্যে এই সাইডটা দেখো, জাস্ট সিনারির মতন লাগছে। এরকম জায়গায় একটা দুটো বসতি, মানে কেউ কোনো বিপদে পড়লে তাদের যে হেল্প করবে সে পাশে সে মানুষও নেই। আর কোনো সিরিয়াস কন্ডিশনে এখান থেকে সেই মেইন শহরে যাওয়া, সেটাও কিন্তু অনেক চাপের ব্যাপার। এরকম পুরো এরিয়া। এই রাস্তা দিয়ে নামছি, নেমে আমি সামনে একটা দারুণ জিনিস দেখলাম, যেটা দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ও সাঁকোটা দেখো কি সুন্দর বানানো, বেশ শক্ত কিন্তু এই গাছগুলো, অত নড়বড়ে না। ছোট্ট
ছোট্ট একটা ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে শীতের যে সবজি, সেই সবজিতে একদম ভরপুর। সামনে পরিবেশটা জাস্ট দেখো, অসাম এরিয়া। এই দেখো, তো ক্ষেত দেখো একটা কি সুন্দর ক্ষেত। এইগুলো কিন্তু সব পেঁয়াজের কালি, পেঁয়াজ গাছ এইদিকে। আর এইটা কিন্তু এই যে এটা হচ্ছে কপি। এই দেখো, এগুলো কিন্তু সব বাঁধাকপি মনে হচ্ছে, বাঁধাকপি না ফুলকপি, বাঁধাকপি মনে হয়। এই যে ওলকপি বড় বড় সাইজের হয়েছে। তো দেখো কি দারুণ লাগছে ক্ষেতটা, খুব সুন্দর লাগছে। শীতের এই সবজি ক্ষেত এই দেখতে কিন্তু দারুণ লাগে। এইদিকে দেখো, এইগুলো হচ্ছে সব পালং শাক। এই দেখো কি দারুণ লাগছে দেখতে, পেঁয়াজের কালি টালি দিয়ে একদম অপরূপ। এইদিকে তো প্রচুর কালি হয়েছে। আর দেখো এইগুলো কত বড় বড় হয়েছে, এই যে ওলকপিগুলো দেখো, বিশাল সাইজের ওলকপি। এই যে ওই যে একটা, এইদিকে লাল শাক লাগিয়েছে। মানে টোটাল পরিবেশটা মনে হচ্ছে একটা সুন্দর পার্ক। আচ্ছা, তোমাদেরকে আমি দূর থেকে বলছিলাম যে নির্জন নিরালায় দুই একটা বাড়ি, তা সেরকম একটা বাড়ি দেখে আমি কিন্তু একটু সামনের দিকে এগিয়ে এসেছি। তো তারা দেখো কিভাবে থাকে, পুরো জায়গাটাই একটা আলাদা রকম। এটা কি তোমাদের বাড়ি নাকি? তোমাদের বাড়ি? আমি ওই বাড়িটা দেখে আসলাম, ওখানে কি কেউ থাকে, ওই সোনের ঘরটা? ও আচ্ছা, চলো দেখো এনাদের লাইফ স্টাইল কীরকম সেটা দেখার জন্যই কিন্তু আমি এসেছি। আচ্ছা, এদিক থেকে যাওয়া যায় না? না, এদিক থেকে যাওয়া যায়? ও আচ্ছা, এটাই মেইন রাস্তা। এখানে এই যে ধানের পাতো দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে ভাইরা এই লাইন নেবে, এটা লাইনটা নিয়ে ওই যে কাঁকড়ার ওইখানে নিয়ে যাবে। আচ্ছা দেখো এরকম দূর থেকে আপনাদের এই ঘরটা দেখে আসলাম। ওই যে ওই ঘরটা কি কেউ থাকে দিদি? এই যে এইদিকে একটা সোনের ঘর থাকে, মানে ওই দিক থেকে দেখছি এরকম দুই একটা, এপারে ওপারে একটা একটা দুটো ঘর। কিভাবে থাকে এই মানুষরা? ওই কত দূরে নদী বাঁধ। আচ্ছা, এই দেখো পুরো এরিয়া ইকো পার্কের গোলাপের মতন না? দেখো দিদিভাইদের এই পরিবেশটা কত সুন্দর। চারিপাশে প্রচুর ফুল গাছ, ফুল গাছে একদম ভর্তি, শীতকালের ফুল। আর এদিকে একটা বড় গোলাপ দেখতে পাচ্ছি, খুব সুন্দর এরিয়া। যাই তাহলে এই দিক থেকে বেরোনো যাবে না? আচ্ছা, এই পুকুরে কি কোনো কাজ করা হয় না, ইউজ করা হয় না? ও আচ্ছা আচ্ছা, এতে মাছ চাষ করে। আর আপনাদের পুকুর কোনটা? মানে পুকুরেই তো সব ইউজ করা হয় না? এদিকে সব পুকুরেই ইউজ করা হয় সব কিছু। আর দেখো, সেই আমি নদী বাদ দিয়ে হেঁটে আসছিলাম, সেই নদী বাঁধটা কত দূরে। প্রত্যেকটা বাড়ি, ওই বাড়িটা যেরকম মানে ফুল টুল দিয়ে একদম সুন্দর ছিল, এই বাড়িটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এদিকে কাকু ভালো আছেন? হেই, আমি এই সুন্দরবন ঘুরতে এসেছি। তো এই যে হচ্ছে টোটাল এরিয়া। আচ্ছা, এখানে দেখো ধান ঝাড়া হয়েছে, ধান ঝাড়া, ধান গাদা করা হয়েছে। আর এই দিক দিয়ে এই রাস্তাটা হচ্ছে এই যে মিশেছে, এই যে মেইন রাস্তায়, এটা হচ্ছে নদী বাঁধের রাস্তা। এই রাস্তাটাই হচ্ছে নদী বাঁধে চলে গেছে। তো ছোট একটা লাইফ স্টাইল দেখালাম, আর এই লাইফ স্টাইল দিয়েই আমি তুলে ধরলাম এই এরিয়ার মানুষের বসতি কীরকম, তারা কীভাবে আছে। এই বাড়িটা দেখো, এই বাড়িতে কীভাবে দেখো এই মাটির লেপটা দেওয়া হয়েছে, যে মোটা মোটা লাকড়ি রয়েছে, কাঠ রয়েছে, কাঠগুলোর উপরে, যাতে এটা শক্তভাবে থাকে। এইভাবে কিন্তু অনেকেই দেখি এইখানে দেওয়াল বানায়, মাটির দেওয়াল। তো মাটির দেওয়ালগুলো সব এইভাবেই বানানো হয় না? অন্যরকম পদ্ধতিও আছে। এই পদ্ধতিটাতে কি মানে বেশি শক্তপোক্ত হয়? এটা নর্মাল, চেলি কেটে কেটে মানে ইট ইট মতন করা হয়। ও আচ্ছা আচ্ছা, এগুলো অত টেকে না। আচ্ছা আচ্ছা, দাদা স্নান করছে, দাদার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম ছোট ছোট বিষয়ে, এই জায়গা সম্পর্কে, দাদাদের সম্পর্কে। এটা হচ্ছে সব ওনাদেরই বাড়ি, এই যে দেখতে পাচ্ছ, একই ফ্যামিলি না? তো এইখানকার মানুষের চারিদিকে জল দেখলেও জলের কিন্তু একটা বিশাল বড় সমস্যা না দাদা? মানে এরকম বাড়ির সামনে পুকুর আছে, পুকুরে সারা বছর জল থাকে।
সারা বছর জল থাকলে কি হবে, কিন্তু ওনারা কিন্তু খাওয়ার জলের জন্য অনেক দূর থেকে সেই জলটা আনতে হয়। এখানে মানে কল পুতলেই যে জল ওঠে এরকম না, না মানে অনেক ডিপ পুঁততে হয়। দাদা এই যে তোমার ওই যে 40-50 ফুট ফুটে যে জলটা তোলা হয় ওটা মানে অনেকে করলে কিন্তু লাস্টিং 1-1.5 বছর 2 বছরের বেশি আর হচ্ছে 1-1.5 বছরের পরে আর জল থাকছে না। ও এখানে একটা টিউবওয়েল ছিল সেটাও টিউবওয়েলে জল উঠছে না তাহলে যে অনেকদিন হয়েছে যদিও। আচ্ছা, যে সরকারের কল থেকে জল আনা হয় ওগুলো কত ফুট? ওগুলো আছে আমার ধরো 450 উপর। 450 ফুট। আচ্ছা, মানে কতগুলো পাইপ? খেয়াল হচ্ছে না, ওই ধরো না ওগুলো 70 পাইপের উপরে না? হ্যাঁ। 70-80 পাইপের উপরে। হ্যাঁ কারণ এদিকে লেয়ারটা অনেক নিচে, হ্যাঁ অনেক ডিপে না, অনেক বেশি পাইপ না দিলে লেয়ার পাওয়া যায় না। কিন্তু আমাদের এগুলো ভালো, ওই পাথর প্রতিমা নামটা আমি শুনেছি। হ্যাঁ, পাথর প্রতিমা ওইদিকে তো আরো খারাপ, আরো ডেঞ্জারাস, আরো ডেঞ্জারাস। ওভার। আমরা তো কাজ করেছি, ইটের রাস্তা কাজ করতাম। ও 1200 ফুটের বেশি লাগে পাথর প্রতিমার দিকে। হ্যাঁ, জলের খুব ও, আছে, যেটুকু জল উঠে আবার জল না রেখে খেলে আয়রন, জলে প্রচুর আয়রন। জলে আয়রনও? হ্যাঁ, আচ্ছা, জলে আচ্ছা। এরম ইয়ে করলে একদিন রাখার পরে তোলা একদম স্পট পড়ে মোটা হয়। ও, এমনি আর্সেনিক টিক নেই তো এদিকে? না, শুধু আয়রনই। মোটামুটি জল খারাপ না, জল ভালো, তবে ওই একটু ডিপে লিয়া। ডিপ, হ্যাঁ ডিপ করে জলটা তুলতে হয়। আর জল এই জায়গায় সে নোনতা জল না? না, এটা নন্তা জল এখন হয় না যদিও। তবে আর- ওটা ওই যেটা ওই বললেন না যে ওই যে 40-50 ফুট যেটা লিয়ারটা, যেটা ওটা আগে আমাদের এখানে হতো, কিন্তু এখন আর সেটা কই দেখা যাচ্ছে না। ও, আগে যে নদীর জল জোয়ার এলে হ্যাঁ হ্যাঁ। সেই টাইমটা টিউবওয়েলের পাম্প করলে জলটা নোনা মতো হতো। ও, জোয়ার হলে এখন সেটা না, সেটা এখন আর কই হচ্ছে না। আচ্ছা, তার মানে পাইপটা অনেক ডিপ। হ্যাঁ, আর ওই আমি গেছিলাম একদিকে, সেটা হচ্ছে শামশেরনগরের দিকে। আচ্ছা। শামশেরনগর সুন্দরবনেই, কিন্তু সেটা হেমনগর শামশেরনগর। ওইদিকে চাপলে যে জল বেরোয় সে একদম গরুর যেরকম প্রচ্ছাপের রং না, একদম ওরকম লাল কালার। আর সে প্রচন্ড মানে ইয়ে কি বলে, নোনতা। নোনতা টাইপের না, সে খাওয়াই যাবে না এরকম। ওই সব জায়গার লোক ওইভাবেই অভ্যস্ত, কিছু করার নেই। আর মানুষ যে নিজে একটা কল পুঁতবে ওরকম অত সমর্থ কারণ নেই। সে হচ্ছে সরকারের কল একটা দুটো আছে, তাতে ওই রকম জল বেরোয়। অনেকটা তা সুন্দরবনের মানুষের এত জল আছে চারিপাশে, কিন্তু এই মানুষগুলোই বেশি জলের কষ্ট পায়। আর বাঘ এসেছিল শুনেছো তো? ওই পিঠে হ্যাঁ, কবে এসেছিল? এই তো ওই মোটামুটি সপ্তাহখানেক ভিতরে অনেক কিছু হয়ে গেল। সপ্তাহখানেক ভেতরে? আমি আসার সময় শুনছিলাম, আমার পাশে একজন বসেছিল, তার কাছ থেকে শুনছিলাম নাকি 4-5টা বাঘ ঢুকেছিল, 4টে না কটা বাঘ একসাথে। প্রথমে মোটামুটি আমাদের এখানে একজনের ওই কাঁকড়া ধরতে যায়, হ্যাঁ, যে বেড়ি ফেলে কাঁকড়া ধরে, বেড়ি ফেলে কাঁকড়া ধরে, হ্যাঁ। তো খেলতে খেলতে তাকে নিয়ে চলে যায় না, ঘাড় যা মুড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে স্পট ডেড হয়ে গেছে। আমাদের এই নদীর ওপাশে যে নদী আর কি। আচ্ছা, স্পট ডেড হয়ে গেছে? একদম। সেই ফ্যামিলিটা কোথায় দাদা? ওটা যেতে হবে এখান থেকে 20-25 মিনিটের মতো যেতে হবে। 20-25 মিনিট? ওই রাস্তায় মেন রাস্তায় উঠলে আমার লোকে জিজ্ঞেস করলে বলে দেবে। আচ্ছা, এই 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 দিক দিয়ে? হ্যাঁ, এই আমাদের এই রাস্তা চলে গেছে না, হুম, ঢালাই রাস্তায় উঠবে, ঢালাই রাস্তা। ওটার পরে একদম সোজা চলে গেছে। ও আচ্ছা, শ্রীকান্ত বললি বলে না, শ্রীকান্ত বললে আমি নাম শুনিনি। ওর নাম বললে বলে দেবে। মানে সবাই জানে তাই তো? তারপরে কি হলো? মারা যাওয়ার পরে ও নিয়ে চলে এলো, আসার পরে তারপরে ওটা একদিন না দুদিন পরে এটা আমাদের এখান থেকে ধরো 7-8 কিলোমিটার দূরে, তোমার আমার মতো এরকম ইয়ং ছেলে একটা, এই যে ফোনে যে ফ্রি ফায়ারটা যে খেলে, খাওয়া দাওয়া করে বিকেলের টাইমে ওই নদীর উপরে উঠে ফোন ওই মানে ফ্রি ফায়ার খেলছে। ফ্রি ফায়ার খেলছে। আর সে ওই পেছন থেকে মানুষ কি সে জেনে বসে আছে যে এখানে বাঘ এসেছে, ওকে ধরেছে বলতে পেছন থেকে ওই জ্যাকেট পরেছিল, কিন্তু আচ্ছা, হ্যাঁ, জ্যাকেটের উপর দিয়ে যা হাতা মেরেছে, পুরো একদম 4টে নোকে একদম আঁচড়ে একদম পুরো লাগিয়ে। আরে বাবা। ছেলেটা বেঁচে গেছে যদিও, যাওয়ার পরে সেই বাঘটাকে ধরার জন্য হ্যাঁ, 3-4 দিন ঘুরে তারপরে ধরেছে বাঘটাকে। আচ্ছা, এই রেঞ্জার অফিসাররা ফরেস্টের? কিন্তু তার আগে মানে চোখের সামনে ঘুরতে যাওয়া, অথচ কেউ দেখতে পাচ্ছে না বা ধরতে পারতেছে না। ও আচ্ছা, মানে ভেতরে ঢুকে গেছে কিন্তু কেউ দেখিনি? না, এই লোকালয়ের ভেতরে আর কি। এত তো খতরনাক ব্যাপার। আর দেখো, মানে এক সপ্তাহের মধ্যেই এরকম একটা ঘটনা হয়েছে, এবার ভেতরে থাকতেই পারে। আমি হেঁটে যাচ্ছি, আমি উদাও হয়ে গেলাম। এমন কিছু নয় মোটামুটি। তাহলে তো এখন সাবধানেই থাকতে হয় যারা কাঁকড়া বাকড়া মারতে যায়। ওদের তো মানে কি বলা যায়, আর কুমির অ্যাভেলেবেল এদিকে নদীতে? কুমিরটা আসে খুব কম। কিন্তু বাঘ আসে এখন না? হ্যাঁ, বাঘটা
আচ্ছা হ্যাঁ, মইপিঠে শুনেছি বাঘের একটা ব্যাপার আছে, কানে শুনলাম দাদার কাছে। একদম সত্যি ঘটনা। দাদা তাহলে আসি। হ্যাঁ ওই ঘটনাটা আমি শুনেছি বাসের মধ্যে থেকে, আরও কনফার্ম হয়ে গেলাম। দেখো এই এলাকায় বাঘ এসেছিল কিছুদিন আগেই। হ্যাঁ কিছুদিন আগেই বাঘ এসেছিল, কি সর্বনাশ। ধানের সময় সেই জন্য সব বাড়ির সামনেই এরকম ধান ঝাড়া হয়েছে। ওইটা হচ্ছে রান্নাঘর মতন কিন্তু ছোট একটা, এটা হচ্ছে ঠাকুর ঘর। এই সামনে দেখো ধান ঝাড়া হয়েছে। তো এই সোজা আমার যেতে হবে। বোন এই রাস্তাটা গিয়ে এই যে ঢালাই রাস্তাটা কত দূর? ওই তো সামনে সামনে? গেলে পেয়ে যাবে। ও ঠাকুমা ভালো আছেন? স্নান করতে হবে? আচ্ছা এই যে পুকুর, প্রত্যেকটা বাড়ির সামনে দেখো পুকুর, এই পুকুরেই স্নান করবে আমরা। তো দেখো এই যে সামনে রাস্তা, সরু রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু আমি যাচ্ছি হচ্ছে সেই বাড়ি যাকে বাঘে ধরেছিল। তো যেতে যেতে পরিবেশটা দেখাবো, আর ওখানে গিয়ে যাকে বাঘে ধরেছিল সেই গল্পটা তো জানবো। তো চলো দেখি। এই যে ঘের করা, এটা হচ্ছে উচ্ছের ঘের, দেখো প্রচুর সুন্দর। এই দেখো উচ্ছেগুলো ঝুলে ঝুলে রয়েছে। আর এই যে টোটাল দেখো বাড়ির পরিবেশ। দাদু স্নান করে উঠলেন? আর সবাই এখানে চাষি মানুষ, প্রত্যেকটা মানুষই হচ্ছে চাষি। আর যারা হচ্ছে চাষের উপর নির্ভর না, তারা কেউ হচ্ছে বিদেশে কাজ করে এবং নদীর উপরে নির্ভর, মানে নদীর মাছের উপরে নির্ভর। আর এই মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েই বিপদ মানুষের বাজছে। কুমিরে ধরাটা তো আছেই এদিক ওদিকে, কিন্তু বাঘে ধরাটা কিন্তু সব জায়গায় না। এই মইপিঠে কিন্তু বাঘের আক্রমণ আছে, 4টে বাঘ একসাথে ঢুকেছে, মানে বিরাট ব্যাপার। একজনকে মেরেছে, মানে একজনকে আক্রমণ করে মেরেই ফেলেছে। চলো দেখি। যাকে বাঘে আক্রমণ করেছে, বাঘে ধরেছে, সেই মানুষটা তো নেই। তো তার খোঁজে আমি সামনের দিকে যাচ্ছি। এই দাদার কাছে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা চারিদিকে মানে রমরমাভাবে ছড়িয়ে গেছে না? সেই যাকে ধরেছে সেই দাদার বয়সও বেশি না, 23 বছর বয়স। তার মানে তো ছোট বাচ্চা ছেলে। তো চলো দেখো, সবাই জানে মোটামুটি ঘটনাটা, এত একটা মানে মারাত্মক ঘটনা। একটা বাচ্চা থুয়ে একটা মানুষ পেটের জ্বালায় গিয়েছে। আচ্ছা ওকে দাদা কি কাঁকড়া ধরতে গেছিল? দাদা ভাই দেখো, ও সেই ছেলেটার একটা বাচ্চাও আছে, ছোট 2.5 বছরের বাচ্চা, মেয়ে আছে। মানে অল্প কদিনই তার সংসার মোটামুটি ডেভেলপ হচ্ছে, তখনই মানুষটা চলে গেল। শুনে আমাদের খুব খারাপ লাগছে। দাদা এই এরিয়ায় মানে বাঘ কি মোটামুটি ভালোই ঢুকেছে নাকি? না বলছে ও তো নদীতে গিয়েছে, ও নদীর ওই সাইডে গেছিল না? গিয়েছিল, ওই পাড়ে গেছিল। এই সাইডে অতটা এখনো এপারে আসে মাঝে মধ্যে বাঘ, আবার চলে যায়, কিন্তু ওই সাইডেই বেশি। আচ্ছা মইপিঠে ভালোই বাঘের উৎপাত আছে না? এবারে তার মধ্যে দুই একটা মাঝে মধ্যে উঠলে আবার। আচ্ছা এইদিকে যে সেই একটা পুজো হয় না, মেলা হয় কি একটা, জঙ্গল মেলা, ওটাই বাঘেরই একটা দেবতার মেলা না? সেটা বনবিবির পূজা, ওইটা বাঘের ওইখানেই হয়। ও আচ্ছা, সেটা কোন সময় হয় দাদা? বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। ওটা বাধা ধরা না? ওটা একটা খুব জাগ্রত পুজো। বাঘ কি সেই সময় দেখা যায়? অনেকের ভাগ্যে থাকলে দেখা যায়। আর ওই যেখানে পুজোটা হয় ওখানে মানে পুরো কাদা ডিঙিয়ে যেতে হয় না? সবাইকেই যেতে হয়। আমাদের যেমন এই সামনে নদীটা, ওপারে গেলে হচ্ছে কি জঙ্গল ওই রকম, ওপার থেকে ওপারে যেতে হবে, নৌকায় করে যেতে হবে। সবাই যায় তখন? আচ্ছা চেষ্টা করবো, যদি ভাগ্যে থাকে তো আসবো। তাহলে সোজা যেতে হবে, তাই তো? সামন্ত বাজার আমি বলে দিচ্ছি, ঠিক না? এরকম শর্টকাটে বলে দেবো, এইটা দিয়ে গেলে এটা এরকম যেতে হবে, ডান দিকে যাবো। হ্যাঁ ডান দিকে গিয়ে এবারে মোটামুটি প্রথমে একটা রাস্তা পড়বে, তারপরে একটা পড়বে। এটা দিয়ে গেলেও যাওয়া যাবে, আবার সেটা দিয়ে গেলেও যাওয়া যাবে, গিয়ে আবার এইদিকে যাবে, গিয়ে তবে তোমার যেতে হবে। আচ্ছা আচ্ছা, মানে খাল একটা পড়বে বড় মতো। আর সবাইকে তো শুনলে বলেই দেবে। হ্যাঁ সামন্ত বাজার বলে যাবে। চলো তাহলে দেখি সেই বাড়ি যাই। এবার আমাকে এইখান থেকে এই ডান দিকে যেতে হবে, এই সোজা। ও এইখানটা দেখো কি সুন্দর লাগছে, এটা হচ্ছে চার্চ। দেখো এখানে তার মানে খ্রিস্টান আছে, খুব সুন্দর লাগছে। দয়া করে ফুল গাছে হাত দেবেন না, এখন তো সেই বড় জাতের গাঁদা ফুল, দারুণ লাগছে এরিয়াটা পুরো। সামনে একটা দেখলাম, ওইখানে একটা ছোট যিশুর মূর্তি আছে, এদিকে একটা বড় চার্চ আছে। এখানে মনে হয় নিয়মিত প্রার্থনা করা হয়, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম। চলো আমাকে আর একটু সামনে যেতে হবে, সামনে থেকে আমি টোটো পেয়ে যাব। যদি টোটো পাই তো টোটোতে করেই যাব। এই যে এই রাস্তার দিকে সামনে যেতে হবে। দেখো অনেক দূর অব্দি আমি হেঁটে এলাম, এই একটা মোড় মতন বেঁধেছে, ভেবেছি এখান থেকে হয়তো টোটো পাওয়া যাবে। তো পুরো ভর দুপুরে একদম চারিপাশে বন্ধ, সব কিছু একদম মানে সুইচ অফ পুরো এরিয়া। তারও আমাকে সামনে দিয়ে তারপরে এইদিকে যেতে হবে।
তারপরে সেই বাঘ যাকে আক্রমণ করেছে সেই বাড়ি পাবো, তাই তো? চলো দেখি। আচ্ছা, আমি একটা কাকুরকে পেলাম, এই কাকুর সাথে একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই বাঘ সম্পর্কে বিভিন্ন তথ্য ওনার কাছে জানছি। তা কাকু বলছেন যে এই পাড়ে, মানে আমি যেই সাইডে রয়েছি এই সাইডে নাকি এখনো একটা বাঘ আছে। হ্যাঁ আছে তো। এবার ঘটনাটা একটু বলেন। কিছুদিন ওই যে ওরা ধান তুলতে গেলো, কি চটকাইছে, হাঁটছে, এইরকম ব্যাপার। আচ্ছা, মানে ধান চটকেছে হ্যাঁ, বা হেঁটেছে, ধানের উপর দিয়ে হেঁটে হেঁটে গেছে, আসছে সেইটা হচ্ছে পায়ের খাবার হচ্ছে, তাই তো? পাঁচ ছাওয়া গেছে। আচ্ছা, ধানটা মানে কোন জায়গায়, কত দূর? ও তো এবার রাস্তা এবার বান্ধার, এবারে ও বাঁধের পাশে? এবারে জঙ্গলের গায়ে বাঁধের পাশে। ও, তার মানে এর মধ্যে বাঘ ঢুকে গেছে, এরকম একটা সবাই ওই এসেছিল, মাঝে মাঝে চলে যায়, মাঝে মাঝে আসে, সবাই এখন ভাবছে। আসছে বলছে, এখন ওই ফরেস্টার তো ডিউটি দিচ্ছে। ও ডিউটি দিচ্ছে? ও আচ্ছা, এই যে আমরা কালকের পরশুদিন বাড়ি গেছিলাম, দেখি না ফরেস্টার ওখানে ডিউটি দিচ্ছে। কোন জায়গায় এই জায়গাটা ডিউটি কোথায় দিচ্ছে? ওই জায়গাটা হচ্ছে এই হোরাখালি দিয়ে। ঘোড়াখালি? হোরাখালি ঘোড়াখালি সেটা আবার কোথায়? হোরাখালি কোথায় হোড়াখালিটা? ওই ধারটা, সামন্ত বাজার ওই ধার। সামন্ত বাজারের ওই সাইডে? আচ্ছা আচ্ছা, হোড়াখালি, তার মানে ওখান দিয়েই বাঘটা ঢুকেছিল। হ্যাঁ। আচ্ছা, ওখানেই রেঞ্জার অফিসাররা, এসে ফরেস্টার অফিসাররা ওখানে দেখছে, ডিউটি দিচ্ছে। আচ্ছা, হোড়াখালি চলো দেখি, যদি যাওয়া যায় তো সেই জায়গাটাও দেখবো। সামন্ত বাজারের পাশেই নাকি হোড়াখালি? হ্যাঁ, সামন্ত বাজার অনেকটা ধরে যেতে হয়। আচ্ছা আচ্ছা। তো দেখো, সুন্দরবন মানেই বাঘ আর কুমিরের কিন্তু খুব ভয়। কাকুর কাছ থেকে শুনছি এইখানে, মানে ওনাদের এই যে হোড়াখালির আশেপাশে যেসব খাল বা নদী আছে সেইখানে নাকি কুমিরও ছেড়েছে, মানে কুমিরেরও ভয় আছে, আর বাঘ তো অলরেডি আছেই, বাঘ একজনকে ধরেছে। তো এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, প্রতিটা বাড়ির সামনে দেখো গাঁদা ফুল লাগিয়েছে, বেশ ভালো লাগছে। আচ্ছা দেখো, আমি যেই বাড়িতে যাচ্ছি, মানে উনি তো মারা গেছেন এখন, সেই ভাই যাকে বাঘে ধরেছিল, তো আজকে সেই বাড়ি হচ্ছে ঘাট কাজ। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, সেই ঘাট কাজ। শ্রাদ্ধের যে কাজ, সেই হ্যাঁ, ঘাট কাজ হচ্ছে, শ্রাদ্ধের ঘাট কাজ। শ্রাদ্ধের ঘাট কাজ। এবং কিভাবে ধরেছিল সেই ঘটনাটা একটু শুনছি এই কাকুর কাছ থেকে। তো কিভাবে ধরেছিল, খুব গলায় ধরেছিল, তাই ওরা তো? বেলা 8টার সময় মানে নৌকোতে লাভলো, হ্যাঁ। লাভতে গিয়ে সবে গিয়ে একটা কাঁকড়া ধরেছে, হুম হুম। ধরতে গিয়ে তখন ওই বাঘটা লাফিয়ে এসে এইরকম ঘাড়ে ধরেছে আর কি। আচ্ছা, ঘাড়ে ধরে এখানে দুটো দাঁত, ওর বাঘের 4টেই দাঁত, হ্যাঁ হ্যাঁ। বাঘের 4টেই দাঁত, ওর দুটো দাঁত এখানে লেগেছে আর দুটো দাঁত এইখানেই লেগেছে। এই যে কামড় মেরে ঘাটটাকে মোটকে দিয়েছে। আচ্ছা, বাঘ খায়নি ওকে? না, তাই বাঘ চলে গেল কেন? ওকে না খেয়ে ও তো ধরেছে মানে খাওয়ার জন্য। তারপরে পাশে একজন ছিল, পাশে লোকজন পাশে ছিল। একজন ছিল, সে ওই মানে বাড়ি হোক আর ছাটা বাড়ি বলো আর যেই বলো না, সে নিয়ে ওই বাঘকে যখন মারে মারতে ও হ্যাঁ, আচ্ছা, মারতে গিয়ে ছেড়ে দিয়েছে আর কি। নালে ছাড়বে ও। ওই নাহলে ছেড়ে ছাড়বে দিতে ধরে নিয়ে এসে নৌকোতে তুলে ওখানে নিয়ে এসছে। ও আচ্ছা, বেশি লোক ডাকাডাকি করে যাওয়ার চিৎকার হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ছেড়ে নিয়ে এসছে। আর ওই যে পাশে ছিল ওকে নৌকাতে করে নিয়ে এসছে। হ্যাঁ। এটা ওই পারে হয়েছে, তাই তো? হ্যাঁ, ওটা জঙ্গলে হয়েছে। এবার তারপরে থানার বড়বাবু এসেছিল, আচ্ছা, বড়বাবু এসে পোস্টমর্টম করালো। পোস্টমর্টম করে রাত্রি 11টা 10-15তে ওইরকম নিয়ে এলো, নিয়ে এসে সেই মোড়া নিয়ে এসে, এবং লঞ্চ ছিল আচ্ছা, ফরেস্টার হ্যাঁ। থাকতে ওখানে সৎ কাজ করেছে। হ্যাঁ। তার মানে দেখো, টোটাল ঘটনাটা ঘটেছে সরকারির কর্মকর্তাদের সামনে। হ্যাঁ, হ্যাঁ। এবার উনি যে টাকাটা পাওয়ার সেটা হচ্ছে অবশ্যই পাবে তাহলে। আর সেটা ওখানে গিয়ে জানলে পাবে। আরো জানতে পারবে, ওখানে সম্পূর্ণ ঘটনাটা পাবে বাবা। কারণ ওই আজকে যেখানে ঘাট কাজ হচ্ছে লোকজনও আছে, হ্যাঁ 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 গ্রামের লোকজন গ্রামের লোকজন আছে। সে হয়তো সম্পূর্ণ সব জানে, সে তো বলে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই থাকবে। যে ছাড়িয়ে নিয়ে ওরা এসছে আর কি। 4জন ছিল। শঙ্কর কে ছিল দাদা? সেখানে আছে যাও। সেখানে আপনি শঙ্কর, শঙ্কর মন্ডল, শঙ্কর মন্ডল। 5জন গেছিল, একজন 5জন গেছিল, একজনকে ধরেছে। হ্যাঁ, শঙ্কর মন্ডল। আর যাকে ধরেছে সে তো ছোট ছেলে, না, তাপস বেশি বয়স নাই। না ওই 32 32-34 বছর। 32-34। ওই দিক থেকে একজন বললো 24-25 বছর বয়স। না না না, একটা ছেলের মা, একটা ছেলের বাপ হয়েছে, আবার বৌমা প্রেগনি অবস্থা, না, একটা মেয়ে ছেলে নেই। সেই একটাই মেয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর বৌমা প্রেগনি অবস্থা, সে খুব গরিব মানুষ। গর্ভবতী না বললো। আর সুন্দর বললো, সুন্দর স্ত্রী বলছিল। আচ্ছা, যাই হোক, মেয়েদের ব্যাপার মা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু খুব কষ্টেই রয়েছে, ক্রিটিক্যাল অবস্থা। হ্যাঁ, তুমি যাও বাবা, চলো দেখি। তোমার ভাইকে নিয়ে যাও। কোথাও বলতে পারে, চলো ভাই দেখি। ছেলেটার বাবা কোথাও বলতে পারে না, বিজনেস হচ্ছে তার বাপ, হ্যাঁ হ্যাঁ, ছেলেটার তার বাপ। বাবা। ও ছেলেটার বাবা? কেন ছেলেটা বাবা খোঁড়া তো?
ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ওনারা 3 ভাই ওরা। হ্যাঁ ওখানে চলে যাও, গেলে সম্পূর্ণ রাইট উঠবো ভাই না ঘোরাবে? ও হ্যাঁ ঘোরাবে। ও আচ্ছা ওই মাথাতে ঘোরাতে হবে। ও দেখো, ও আচ্ছা এই যে হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে এই যে হ্যাঁ। তুমি যাও বাবা, গেলে তো এবার দেখো যে 2 ভাই মিলে আমরা যাচ্ছি সেই বাড়ি যাকে বাঘে ধরছে, যাকে ভাই যাকে বাঘে ধরছে ওনার নাম কি? তাপস মন্ডল। তাপস মণ্ডল। তাপস মণ্ডল, ওনারা হচ্ছে 3 ভাই তাই তো? হ্যাঁ 3 ভাই। আর উনি কোন ভাই ছিল? মেজ ভাই। মেজো ভাই, আচ্ছা। আর ওই যারা কাঁকড়া ধরতে গেছিল মানে তাপস মণ্ডল, ওনারা 5 বন্ধু গেছিল। হ্যাঁ 5 জনই মিলে গিয়েছিল। 5 জন মিলে গেছিল, একজন দেখো মারা গেল। কি অবস্থা। চলো দেখি সেই বাড়ির দিক গিয়ে, আজকে তো ঘাট কাজ, তো গল্পটা আরো ভালো জানতে পারবো। ওই ভাই আর আমি এই অবধি চলে এলাম, এই মোড় অবধি। এবার এখান থেকে সোজা যেতে হবে। দেখো এখানে তো প্রতিটা বাড়িতে পুকুর থাকে, আর এটা অনেক বড় একটা পুকুর। তো চলো সেই বাড়ির দিকে আমরা এবার যাবো।